বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদুল্লাহ হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 3.2-এর দুইটা সিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের একটি সিকিউ ছিল 15 নম্বর এবং একটি ছিল 16 নম্বর। তো আমি প্রথমেই 16 নম্বর সিকিউ নিয়ে আলোচনা করব। তো এই প্রথমে আমাদের এই সিকিউতে যেই তথ্যগুলো দেওয়া আছে বা যেটা প্রমাণ করতে বলছে, এইটা তোমরা ইতিমধ্যে জেনে আসছো। তো এই সিকিউটা ছিল মূলত একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখায় অবস্থান করে। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের যা যা প্রয়োজন, সেই বেসিক আলোচনাগুলো চলো আমরা দেখে নিই। দেখো, এইটা প্রমাণ করতে আমাদের লাগবে পরিকেন্দ্র। তো পরিকেন্দ্র জিনিসটা কি? সেটা হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দিয়ে অতিক্রান্ত বৃত্তের কেন্দ্রই ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তো দেখো, আমি একটা ফিগার ড্র করছি। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আমি বলেছিলাম একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দিয়ে অতিক্রান্ত বৃত্তের কেন্দ্রই ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে দেখো, এই ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দিয়ে অতিক্রান্ত যে বৃত্তটা হলো, এই বৃত্তের এখানে যে কেন্দ্রটা পাইলাম, এই কেন্দ্রটাকে আমরা বলবো এই ত্রিভুজের পরিকেন্দ্র। এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। আর এই পরিকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করব। এরপরে দেখো, আমাদের জানতে হবে লম্ববিন্দু কি। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলে। তো দেখো, আমরা একটা চিত্রের মাধ্যমে লম্ববিন্দুটা বুঝবো। তো এইটি যদি একটা ত্রিভুজ হয়, বললাম এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বিই একটি লম্ব অঙ্কন করলাম এসি বাহুর উপরে, এবং এডি একটি লম্ব অঙ্কন করলাম বিসির ওপরে। এরপরে দেখো, এইখান থেকে আমরা বিএ বাহুর উপরে সিএফ একটি লম্ব অঙ্কন করলাম। এইখানে আমরা যেই বিন্দুটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ত্রিভুজের লম্ববিন্দু। তাহলে এটি হবে আমাদের ত্রিভুজের লম্ববিন্দু। দেখো, এবার আমাদের জানতে হবে ভরকেন্দ্র কি। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের মিলিত বিন্দুকে ভরকেন্দ্র বলা হয়। দেখো, আমি যদি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি, এ বিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যমা হবে হচ্ছে, দেখো, বিসি বাহুর মধ্যবিন্দুতে আমরা এডি লম্ব অঙ্কন করলাম। এই এডিটা একটি মধ্যমা। এবং দেখো, এই এসি বাহুর মধ্যবিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করলাম বিই, এইটা আমাদের একটি মধ্যমা। এবং দেখো যে এই বিএ রেখার মধ্যবিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, এইটা আমাদের সিএফ, এটাও একটি মধ্যমা। এই মধ্যমাত্রয় যেই বিন্দুতে ছেদ করলো, এইটাকে আমরা বলবো ত্রিভুজের ভরকেন্দ্র। তো তোমরা দেখো, এখানে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র অনেকেই গুলাই ফেলো। আসলে ভরকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয়, এটাকে আমরা ভরকেন্দ্র বলবো। আর ভারকেন্দ্র তোমরা জানো যে একটি পয়েন্ট নিচের দিকে ক্রিয়াশীল, ওইটাকে আমরা ভরকেন্দ্র বলি। তাহলে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র কিন্তু দুটো আলাদা জিনিস, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভরকেন্দ্র কি? ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব যে বিন্দুতে মিলিত হয়, ওইটাকে আমরা বলবো ভরকেন্দ্র। তাহলে তোমরা ইতিমধ্যেই জেনে গেলা পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র। তো আসো আমরা এখন এইটা যেই তিনটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই তিনটি হচ্ছে একটি চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় সেটি তোমাদের আমি দেখাবো। তো চলো আমরা একটি চিত্রের মাধ্যমে কিভাবে এটা অঙ্কন করা যায় এটা আমরা করে ফেলি। দেখো, প্রথমে আমরা একটা
একটা বৃত্ত অঙ্কন করলাম। এইটা চিত্রটা তোমরা খুব খেয়াল করবা যে কিভাবে আমি অঙ্কন করছি। দেখো যে এইখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো বললাম এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রথম আমাদের বের করতে হবে হচ্ছে কি পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি ছিল? এই ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা অতিক্রম করবে এই বৃত্তের যেই বিন্দুটা কেন্দ্র পাবো এই কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। এই পরিকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো এই বিসি রেখার ওপরে পরিকেন্দ্র এস হতে আমরা এসপি লম্ব অঙ্কন করলাম। এইবার আমাদের পরের স্টেপ কী ছিল? সেটা হচ্ছে লম্ববিন্দু। লম্ববিন্দু কি? দেখো এই যে এসি রেখা আছে না, এই এসি রেখার উপরে বি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। দেখো একটি লম্ব অঙ্কন করব, আমরা বললাম বিই একটি লম্ব অঙ্কন করলাম। আর এই এ বিন্দু হতে বিসি রেখার উপরে এডি একটি লম্ব অঙ্কন করলাম। এখন দেখো এই বিই রেখা আর এডি রেখা পরস্পর মনে করো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ও বিন্দুটি হবে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু। এখন আসো ভর কেন্দ্র জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো যে আমি যদি বলি যে এইখানে আমাদের পরিকেন্দ্র এস, এইটার উপরে যদি তোমার হচ্ছে পি বিন্দুতে বিসি রেখার উপর লম্ব অঙ্কন করে, তো তোমরা দেখতেই পারছো যে এখানে বিসি একটি ত্রিভুজ, একটি বৃত্তের জ্যা। তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের ওপর একটি লম্ব টানি তাহলে যে বিন্দুতে লম্ব অঙ্কন করলাম সেই বিন্দুটি অবশ্যই এই বিসি রেখার মধ্যবিন্দু হবে। তাহলে বিসি রেখার যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা দেখো যদি এপিটা যোগ করি তাহলে এপি কিন্তু অবশ্যই আমাদের এবিসি ত্রিভুজের একটি মধ্যমা হবে। আর জি বিন্দুটি কিন্তু অবশ্যই মধ্যমার উপরে যে কোনো একটি বিন্দুতে অবস্থান করবে। তো এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু এখানে বলছিল যে এস জি ও একই সরলরেখায় অবস্থিত, তাহলে অবশ্যই এই এপি রেখার যে কোনো একটি বিন্দুতে জি বিন্দু অবস্থান করছে। তাহলে আমরা যদি দেখো এখন যদি এটা যোগ করি, এস ও যোগ করে দিই, তাহলে দেখো এইখানে একটা বিন্দু পাচ্ছি, এই বিন্দুটি হবে হচ্ছে আমাদের জি বিন্দু বা ভর কেন্দ্র। আচ্ছা, তাহলে দেখো আমরা এই বর্ণনা অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করে ফেলেছি। এখন আমাদের এই উদ্দীপকে যে জিনিসটা দেওয়া ছিল, দেখো এপি হচ্ছে মধ্যমা আর বিসি ইকুয়াল টু এ। তাহলে বিসি এই টোটাল বিসি বাহুর দৈর্ঘ্য স্মল এ দেওয়া আছে, এটা আমাদের গ নম্বরের জন্য লাগবে। তারপর দেখো এসি ইকুয়াল টু বি, এসি ইকুয়াল টু এখানে বি দেওয়া আছে, আর আমাদের এবি দ্যাট মিন্স এখানে সি দেওয়া আছে। তো চলো আমরা এই যে ক নম্বর আমাদের যেটা বলছে যে ওএ এবং এসপি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এইটা আমরা প্রথমে প্রমাণ করব। দেখো আমরা জানি ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দ্বিগুণ। দেখো আমাদের চিত্রে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও থেকে এর শীর্ষবিন্দু দূরত্ব এও এবং পরিকেন্দ্র এস থেকে এর শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসির উপর লম্ব দূরত্ব এসপি। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি ওএ ইকুয়াল টু 2SP। তাহলে লিখবা এটাই হচ্ছে আমাদের ওএ এবং এসপি এর মধ্যে সম্পর্ক। দেখো খ নম্বরে আমাদের বলছে দেখাও যে এস জি ও একই সরলরেখায় অবস্থিত। তো দেখো এইটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমরা এই ফিগারটা যেভাবে ড্র করেছি ঠিক ওইভাবে একটু বর্ণনা দিতে হবে। তো দেখো আমরা এই ফিগারটা ড্র করেছি কিভাবে, লেখো যে মনে করি ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র এস। দেখো যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এস,
এরপরে আমরা এস থেকে বিসি এর ওপর এসপি লম্ব আঁকি। বিসি এর ওপর এসপি লম্ব আঁকি। সুতরাং পি বিন্দুই হবে বিসি বাহুর মধ্যবিন্দু। বিন্দু। এখন দেখো এপি যদি যোগ করি, তাহলে এপি রেখাটা কি হবে? এপি যদি যোগ করি তাহলে এপি রেখাটাই হবে এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। তাহলে এপি ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা। এখন দেখো এ ও বি বিন্দু থেকে বিসি এবং এসি এর ওপর বিই এবং এডি লম্ব অঙ্কন করি। যথাক্রমে বিই এবং এডি লম্ব অঙ্কন করি। তাহলে দেখো আমরা এ বি বিন্দু হতে বিসি এবং এসি রেখার ওপরে বিই এবং এডি লম্ব অঙ্কন করলাম। এই লম্ব পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও বিন্দুটি হবে এই ত্রিভুজের লম্ব বিন্দু। বিই এবং এডি লম্বদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও বিন্দুটি ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু। এখন দেখো এস ও যোগ করি। মনে করি এস ও রেখাটি এপি মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জি বিন্দুটি হবে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে যেহেতু এস জি ও একই সরলরেখায় অবস্থান করে, তাহলে জি বিন্দুটি যে ত্রিভুজের ভরকেন্দ্র এটা প্রমাণ করাই যথেষ্ট হবে। যেহেতু এস জি ও একই সরলরেখায় অবস্থান করে, সেহেতু জি বিন্দুটি ভরকেন্দ্র প্রমাণ করা যথেষ্ট হবে। জি বিন্দুটি ভরকেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট হবে। এখন আমরা এটা প্রমাণ করতে হলে আমাদের ক থেকে যেটা পেয়েছি সেটা লিখতে হবে।
ক থেকে পাই আমরা কি পেয়েছিলাম, ওএ ইকুয়াল টু 2SP। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। এটা হচ্ছে আমাদের প্রমাণের প্রথম ধাপ ছিল। এখন দেখো আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এসপিটা বিসির ওপরে লম্ব এবং এডিটাও বিসির ওপরে লম্ব। তো লেখো এসপি লম্ব বিসি এবং এডি লম্ব বিসি। তাহলে অবশ্যই এসপি আর এডি পরস্পর সমান্তরাল, তাহলে এসপি সমান্তরাল এডি। তো দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক দেখো আমি এইখানে যেটা আছে সেটা যদি ক্রপ করে নিই, দেখো এটা হচ্ছে এসপি আর এইটা আমাদের ছিল হচ্ছে এডি। তো এখন দেখো ঠিক আমি এটা যদি যোগ করে দিই, তাহলে দেখো তো যে আমাদের এই এসপি আর এডির ছেদকটা এপি না, তাহলে এসপি সমান্তরাল এডি এবং এপি ছেদক, এপি যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে লিখব এসপি এ কোণ ইকুয়াল টু কোণ পিএডি। এখন দেখো তো যে আমাদের এসপি এ কোণের মাঝখানে জি অবস্থিত, তাহলে আমরা লিখতে পারবো এসপি জি কোণ। তাহলে লিখবো এসপি এ কোণের পরিবর্তে এসপি জি কোণ, এসপি জি কোণ ইকুয়াল টু, দেখো তো এ পি এ ডি কোণ এর পরিবর্তে আমরা লিখতে পারি না জি এ ও কোণ, যেহেতু জি বিন্দু এবং ও বিন্দু ওই রেখা দুটার মাঝখানে অবস্থিত। জি বিন্দুটা এপি রেখার মাঝে অবস্থিত এবং ও বিন্দুটা এডি রেখার মাঝে অবস্থিত। তাহলে আমরা লিখব যে হচ্ছে পি এ ডি কোণের পরিবর্তে লিখব জি এ ও কোণ। তো লেখো কোণ জি এ ও কোণ। আচ্ছা দেখো এখন যদি আমরা এই যে এইটা যদি এখানে যোগ করে দিই, তাহলে দেখো তো এই বিন্দুটি ছিল আমাদের জি বিন্দু আর এইটি ছিল আমাদের ও বিন্দু। এখন দেখো তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন হলো না, জিএসপি ত্রিভুজ এবং জিএ ও ত্রিভুজ। তো দেখো এই ত্রিভুজে আমরা কি কি পাই, এখন তুমি লিখতে পারো ত্রিভুজ এসপি জি ও ত্রিভুজ জিএ ও এই ত্রিভুজে আমরা প্রথমে প্রমাণ করেছি যে কোণ এসপি জি ইকুয়াল টু কোণ জিএও। এখন দেখো এসও এবং এপি রেখা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অবশ্যই এইটা আর এইটা আমাদের সেম কোণ হবে, এটাকে আমরা বিপ্রতীপ কোণ বলি। তাহলে লেখো এস জি পি কোণ ইকুয়াল টু এ জি ও কোণ, এ জি ও কোণ। তাহলে এটা আমাদের বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। এখন দেখো আমরা এই ত্রিভুজ দুইটাতে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান করে ফেলছি। তাহলে আমাদের অবশিষ্ট কোন কোণটা থাকলো, দেখো এস জি পি ত্রিভুজে আমাদের এস কোণটা থাকলো এবং জি এ ও ত্রিভুজে এই কোণটা অবশিষ্ট থাকছে। তাহলে তুমি লিখে ফেলো অবশিষ্ট জিএসপি কোণ, জিএসপি কোণ ইকুয়াল টু অবশিষ্ট এ ও জি কোণ, এ ও জি কোণ। তাহলে আমরা দেখো এই ত্রিভুজ দুইটাতে তিনটা কোণ পরস্পর সমান করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারবো এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এসপি জি ও ত্রিভুজ জি এ ও সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ। তাহলে
এখন দেখো আমরা এই ত্রিভুজটা সদৃশকোণী দেখে ফেললাম। তো এখন আমরা কি করব, এইটা হচ্ছে এখন এর ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বের করব। তো চলো আমরা ত্রিভুজের বাহুগুলোর অনুপাতটা বের করে ফেলি। পিজি ইকুয়াল টু কোণ জি এ ও কোণ, আর আমাদের দেখো যে কোণ এস জিপি ইকুয়াল টু কোণ এ জি ও। এখানে আমরা দেখো এই যে এখানে মধ্যবিন্দু থেকে আমরা হচ্ছে ত্রিভুজের অনুপাত নির্ণয় করব। তো দেখো এখানে কিন্তু দেখো এই যে আমাদের এ জি পাচ্ছি আর এইখানে পাচ্ছি হচ্ছে জিপি। তাহলে তুমি এখানে লিখতে পারবা যে এ জি ডিভাইডেড বাই জিপি ইকুয়াল টু, দেখো আমরা এই যে কোণ এস পি জি ইকুয়াল টু কোণ জি এ ও, এবং দেখো অবশিষ্ট এখানে কি পেয়েছি, কোণ জি এস পি ইকুয়াল টু অবশিষ্ট এ ও জি। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারবো, দেখো এই দুইটার মধ্যবিন্দু, দেখো এখানে ও আছে আর এখানে এ আছে, তাহলে আমরা লিখতে পারবো এ ও ডিভাইডেড বাই, দেখো আমাদের এই কোণটাতে এস পি জি আর এটাতে আছে জি এস পি, তাহলে এটার মধ্যবিন্দু আছে পি আর এটার মধ্যবিন্দু এস, তাহলে আমরা লিখতে পারবো এসপি। এখন দেখো আমরা 1 নম্বর সমীকরণে এ ওর মানটা জানি, তাহলে এ জি ডিভাইডেড বাই জিপি ইকুয়াল টু, এটার মান আমরা পেয়েছিলাম 2SP আর নিচে আমাদের আছে 2SP শুধু এসপি। তাহলে দেখো এসপি আর এসপি যদি আমরা ভ্যানিশ করি, তাহলে এ জি ডিভাইডেড বাই জিপি ইকুয়াল টু 2/1। সো আমরা লিখতে পারি এ জি ইজ টু জিপি ইকুয়াল টু 2:1। তাহলে দেখো জি বিন্দুটি যেহেতু এজি এপি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেহেতু জি বিন্দুটি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তো জি বিন্দুটি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, সেহেতু সি বিন্দুটি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র। সুতরাং এস জি এবং ও একই সরল রেখায় অবস্থিত। দেখানো হলো। বিসি ইকুয়াল টু এ এবং এসি ইকুয়াল টু বি এবং এবি ইকুয়াল টু সি, এই বাহুগুলোর মান আমাদের লাগবে। এরপরে আমাদের বলছে যে সি কোণটা সূক্ষ্মকোণ হলে এ ইন্টু সিডি ইকুয়াল টু বি ইন্টু সিই সমীকরণটি করতে হবে। তো এখন দেখো আমরা জানি তোমরা হচ্ছে এই উচ্চতর গণিতের 3.1-এ একটি উপপাদ্য পড়েছিলে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তো এখন দেখো যে এডিটা যদি এবির বিসির ওপরে লম্ব হওয়ায় এবিসি ত্রিভুজ এবিসি এবং এসিবি সূক্ষ্মকোণ, তাহলে দেখো এসিবিটা আমাদের সমকোণ এডিসি, সমকোণটা দেখো যে এডিসি এই কোণটা সমকোণটা বড়, আর আমাদের হচ্ছে এসিবি এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমাদের হচ্ছে এসিবি এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন যদি আমরা বলি যে সিডি বিসি বাহুতে এসি বাহুর লম্ব অভিক্ষেপ, দ্যাট ইজ এই যে আমরা এখানে সিডি দেখতে পাচ্ছি, সিডি হচ্ছে বিসি বাহুতে এসি রেখার লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ জিনিসটা কি দেখো যে এখন মনে করো যে এইটি একটি বাহু আর এইটা হচ্ছে আমাদের, আমরা বললাম যে সিডি রেখাটি বিসি, এই যে বিসি রেখার ওপরে সিডি রেখাটি এসি রেখার লম্ব অভিক্ষেপ। তার মানে হলো ধরো এই যে এইখানে তুমি
এখানে আমাদের হচ্ছে এসি রেখার এই সোজা যদি আমরা একটা লাইট বা টর্চ মারি তাহলে হচ্ছে এই এসি রেখার এই যে সিডি রেখাটাই হবে ছায়া। তাহলে এই সিডিটা হবে হচ্ছে এসি রেখার লম্ব অভিক্ষেপ বিসি রেখার উপরে। তাহলে দেখো যে সিডি বিসি বাহুতে এসি বাহুর লম্ব অভিক্ষেপ যদি হয় তাহলে আমরা জানি যে হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বারা সমষ্টি ও তার ওপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম হবে। তাহলে কি হবে দেখো এবি স্কোয়ার ইকুয়াল টু এই যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার -2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। অনুরূপভাবে আমাদের যদি দেখো যে এই যে হচ্ছে ইসি রেখাটা এসি রেখার এই যে ইসি রেখাটি যদি এসি বাহুতে বিসি বাহুর উপর লম্ব অভিক্ষেপ হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার -2 ইন্টু এসি ইন্টু সিই। এখন আমরা দুইটা সমীকরণ থেকে লিখতে পারবো দেখো এবি ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার -2 বিসি ইন্টু সিডি, আবার এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার -2 ইন্টু এসি ইন্টু সিই। তাহলে আমরা এবির মানটা আর এবির মান দুইটা যেহেতু ইকুয়াল তাহলে আমরা এটা লিখলাম। এখন দেখো এই এসি আর এসি এই পাশ থেকে আমরা ক্যান্সেল করে দিলাম আর বিসি আর বিসি এই পাশ থেকে ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের থাকতেছে -2 বিসি ইন্টু সিডি ইকুয়াল টু -2 এসি ইন্টু সিই। তাহলে দেখো মাইনাস মাইনাস যদি উভয় দিকে ভ্যানিশ হয়ে যায় তাহলে আমাদের থাকতেছে এবং 2 উভয় দিকে ভ্যানিশ করে দাও -2 এবং -2, তাহলে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সিই। এখন দেখো আমাদের এই বিসির মানটা দেখো দেওয়া আছে এখানে, বিসির মানটা আমাদের এ, তাহলে আমরা এখানে এ বসিয়ে দিলাম এ ইন্টু সিডি ইকুয়াল টু দেখো আমাদের এসির মানও দেওয়া আছে এসি ইকুয়াল টু বি, তাহলে বি ইন্টু সিই। এইটা হচ্ছে আমাদের সমীকরণটি প্রতিষ্ঠিত করতে বলছে, তো আমরা এখানে দেখাই দিলাম। তাহলে এটাই হচ্ছে দেখানো হলো বা প্রতিষ্ঠিত হলো। আশা করি তোমরা এটি খুব ভালো মতো বুঝতে পেরেছো।